নমস্কার। গল্পের আসরে অনন্যা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আজ শোনাব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি ছোট ভৌতিক গল্প, পুরনো জিনিস। মদনবাবুর একটা নেশা পুরনো জিনিস কেনা। মদনবাবুর পৈতৃক বাড়িটা বিশাল, তার টাকারও অভাব নেই। বিয়ে করেননি বলে এই একটা বাতিক নিয়ে থাকেন। বয়স খুব বেশিও নয়, 30-35-এর মধ্যেই। তিনি ছাড়া বাড়িতে একটি পুরনো রাঁধুনি বামুন আর বুড়ো চাকর আছে। মদনবাবু দিব্যি আছেন, ঝুট ঝামেলা নেই। কোথাও পুরনো জিনিস কিম্ভূত জিনিস কিনে ঘরে ডাই করেছেন তার হিসেব নেই। তবে জিনিসগুলো ঝাড়পোছ করে সযত্নে রক্ষা করেন তিনি। ইঁদুর আরশোলার ওই প্রকার বাসা হতে দেন না। ট্যাক ঘড়ি, দেয়াল ঘড়ি, আলমারি, খাট পালং, ডেস্ক, টেবিল, চেয়ার, দোয়ারদানি, নস্যির ডিবে, কলম, ঝাড় লণ্ঠন, বাসনপত্র সবই তার সংগ্রহে আছে। খবরের কাগজে তিনি সবচেয়ে মন দিয়ে পড়েন পুরনো জিনিস বিক্রির বিজ্ঞাপন। রোজ অবশ্য ওরকম বিজ্ঞাপন থাকে না, কিন্তু রবিবারের কাগজে একটি দুটি থাকেই। আজ রবিবার সকালে মদনবাবু খবরের কাগজ পড়তে পড়তে এক জায়গায় এসে উত্তেজিত হয়ে পড়লেন। ম্যাকফার্লান সাহেবের 150 বছরের পুরনো বাড়ির সব জিনিস বিক্রি করা হবে। ব্রড স্ট্রিটে ম্যাকফার্লান সাহেবের যে বাড়িটি আজও টিকে আছে, তার অবস্থা খুবই শোচনীয়। বড় বড় অবস্থা। কর্পোরেশন থেকে বহুবার বাড়ি ভাঙার নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু বুড়ো ম্যাকফার্লানের আর সরবার জায়গা ছিল না বলে বাড়িটা ভাঙা হয়নি। ওই বাড়িতে ম্যাকফার্লানের 3 পুরুষের বাস। জন ম্যাকফার্লানের সঙ্গে মদনবাবুর একটু চেনা ছিল, কারণ জন ম্যাকফার্লানেরও পুরনো জিনিস কেনার বাতিক ছিল। মাত্র 5 মাস আগে সাহেব মারা যান। তখনই মদনবাবু তার জিনিসপত্র কিনে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু পারেননি। এক অবাঙালি ব্যবসায়ীর কাছে আগে থেকেই বাড়ি এবং জিনিসপত্র বাধা দেওয়া ছিল। সেই ব্যবসায়ী মদনবাবুকে সাপ বলে দিয়েছিল, উটকোকে তাকে জিনিস বিক্রি করা হবে না, নিলামে চড়ানো হবে। মদনবাবু তার বুড়ো চাকরকে ডেকে বললেন, ওরে ভজা, আমি চললুম। দোতলার হলঘরটার উত্তর দিক থেকে পিয়ানোটাকে সরিয়ে কোণে ঠেসে দিস, আজ কিছু নতুন জিনিস আসবে। ভজা মাথা নেড়ে বলল, নতুন নয়, পুরনো। ওই হলো। আর রাগনিকে বলিস খাবার ঢাকা দিয়ে রাখে যেন, ফিরতে দেরি হতে পারে। মদনবাবু ট্যাক্সি হাঁকিয়ে যখন ম্যাকফার্লানের বাড়িতে পৌঁছালেন, তখন সেখানে বেশ কিছু লোক জড়ো হয়ে গেছে। মদনবাবু বেশিরভাগ লোককেই চেনেন। এরা সকলেই পুরনো জিনিসের সমজদার এবং খদ্দের। সকলেরই বিলক্ষণ টাকা আছে। মদনবাবু বুঝলেন, আজ তার কপালে কষ্ট আছে। আদেও কোনো জিনিসে হাত দেওয়া যাবে কি না সন্দেহ। নিলামের আগে খদ্দেররা এ ঘর ও ঘর ঢুকে ম্যাকফার্লানের বিপুল সংগ্রহরাশি দেখছেন। আসবাবপত্র থেকে শুরু করে ছোটোখাটো জিনিসের এক খনি বিশেষ। কোনটা ছেড়ে কোনটা ধরেন তা ভাবতে গিয়ে মদনবাবু হিমশিম খেতে লাগলেন। বেলা 12টায় নিলাম শুরু হলো। একটা করে জিনিস নিলামে ওঠে আর সঙ্গে সঙ্গে হাঁকডাক পড়ে যায়। মদনবাবুর চোখের সামনে একটা মেহগিনির পালঙ্ক 10,000 টাকায় বিকিয়ে গেল। একটা কাঠ গ্লাসের পানপাত্রের সেট বিকিয়ে গেল 12,000 টাকায়। এছাড়া মুক্তমালার দাম উঠল 40,000। মদনবাবু বেলা 4টে অবধি একটা জিনিসও ধরতে পারলেন না। মনটা ভারী খারাপ হয়ে গেল। দর
আজ যেন বেশি উঠে যাচ্ছে। একেবারে শেষ দিকে একটা পুরনো কাঠের আলমারি নিলামে উঠল, বেশ বড়সড় এবং সাদামাটা। আলমারিটা অন্তত একটা স্মৃতিচিহ্ন হিসেবে কবজা করার জন্য মদনবাবু প্রথমেই দর হাঁকলেন 5,000। অমনি পাশ থেকে কে যেন ডেকে দিল 20,000। মদনবাবু অবাক হয়ে গেলেন। একটা কাঠের আলমারির দর এত ওঠার কথাই নয়। কেউ ফাঁকা আওয়াজ ছেড়ে দর বাড়াচ্ছে নাকি? নিলামে এরকম প্রায়ই হয়। তবে মদনবাবুর মর্যাদাতেও লাগছিল খালি হাতে ফিরে যাওয়াটা। একটা কিছু না নিয়ে যেতে পারলে নিজের কাছেই যেন নিজে মুখ দেখাতে পারবে না। মদনবাবু তাই মরিয়া হয়ে ডাকলেন 21,000। আশ্চর্য এই যে দর আর উঠল না। 21,000 টাকায় আলমারিটা কিনে মহানন্দে বাড়ি ফিরলেন মদনবাবু, যদিও মনে মনে বুঝলেন দরটা বড্ড বেশি হয়ে গেল। পরদিন সকালে আলমারিটা কুলিরা ধরাধরি করে পৌঁছে দিয়ে গেল। দোতলার হলঘরের উত্তর দিকের জানলার পাশেই সেটা রাখা হলো। বেশ ভারী জিনিস। 10টা কুলি গলদঘর্ম হয়ে গেছে এটাকে তুলতে। নিলামওয়ালার দেওয়া চাবি দিয়ে আলমারিটা খুলে ফেললেন মদনবাবু। নিচে আর ওপরে কয়েকটা ড্রয়ার, মাঝখানে ওয়ার্ড্রোব। মদনবাবু অনেকক্ষণ ধরে খুঁটিয়ে দেখলেন। জিনিসটা বর্মা সেগুন কাঠের তৈরি ভালো জিনিস, কিন্তু 21,000 টাকা দরটা বেজায় বেশি হয়ে গেছে। কি আর করা, এই নেশা যার আছে তাকে মাঝে মধ্যেই ঠকতে হয়। 21,000 টাকা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিলেন মদনবাবু। গভীর রাতে ম্যাকফার্লন সাহেবকে স্বপ্নে দেখলেন। বুড়ো ম্যাকফার্লন তাকে বলছে, তুমি মোটেই ঠকোনি হে, বরং জিতেছ। মদনবাবু ম্লান হেসে বললেন, না সাহেব, নিছক কাঠের আলমারির জন্য দর হাঁকাটা আমার ঠিক হয়নি। ম্যাকফার্লন শুধু মাথা নেড়ে বললেন, না 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 না, আমার তা মনে হয় না, আমার তা মনে হয় না। মদনবাবু মাঝরাতে ঘুম থেকে উঠে একবার জল খান রোজই। আজ ঘুম ভাঙল। পাশের টেবিল থেকে জলের গ্লাসটা নিতে গিয়ে হঠাৎ শুনলেন পাশের হলঘর থেকে যেন একটু খুটুর খুটুর শব্দ আসছে। ওই ঘরে তার সব সাধের পুরনো জিনিস। মদনবাবু তাড়াতাড়ি উঠে টর্চ নিয়ে পাশের ঘরে হানা দিলেন। টর্চার জ্বালাতে যাবেন এমন সময় কে যেন বলে উঠলেন, দয়া করে টর্চ জ্বালাবেন না, আমার অসুবিধা হবে। মদনবাবু ভারী রেগে গেলেন। টর্চের সুইচ টিপে বললেন, আচ্ছা নির্লজ্জ লোক তো, চুরি করতে ঢুকে আবার চোখ রাঙানো হচ্ছে। কে হে তুমি? চোরটা যে কে বা কেমন লোক তা বোঝা গেল না, কারণ টর্চটা জ্বলল না। মদনবাবু টর্চটা বিস্তার ঝাঁকালেন, নাড়লেন, উল্টে পাল্টে সুইচ টিপলেন, বাতি জ্বলল না। এ তো মহা ফ্যাসাদ দেখছি। কে যেন মোলায়েম স্বরে বললেন, অত ঘাবড়াচ্ছেন কেন? মদনবাবু চোরকে ধরার জন্য আশ্বিন গোটাতে গিয়ে টের পেলেন তার গায়ে জামা নেই। আজ গরম বলে খালি গায়ে শুয়েছিলেন। হেরে গলায় একটা হাঁক মারলেন, শিগগির বেরো বলছি, নইলে গুলি করব, আমার কিন্তু রিভলভার আছে। নেই। কে বলল নেই? জানি কি না, কিন্তু লাঠি আছে। খুঁজে পাবেন না। কে বলল খুঁজে পাবো না? অন্ধকারে লাঠি সোজা কি খোঁজা? আমার গায়ে কিন্তু সাংঘাতিক জোর, এক ঘুষিতে নারকেল ফাটাতে পারি। কোনো দিন ফাটাননি। কে বলল ফাটায়নি? জানি কি না, আপনার গায়ে তেমন জোরও নেই। আমি লোক ডাকি, দাঁড়া। কেউ আসবে না, কিন্তু খামোখা চামচাচ্ছেন কেন? চেঁচাবো না? আমার এত সাধের সব জিনিস এই ঘরে, আর এই ঘরে কিনা চোর। চোর বটে, কিন্তু এলেবেলে চোর নই মশাই। তার মানে কাল সকালে বুঝবেন। এখন যান, ঘুমান, আমাকে ডিস্টার্ব করবেন না।
মদনবাবু ফের ঘাবড়ে গিয়ে ঘরে ফিরে এলেন। দ্রুতপক্ষে বসে পাশের ঘরে নানা বিচিত্র শব্দ শুনতে লাগলেন। তার সাথে সব জিনিস বুঝি এবার যায়। দিনের আলো ফুটতেই মদনবাবু গিয়ে হল ঘরে ঢুকে যা দেখলেন তাতে ভারী অবাক হয়ে গেলেন। ম্যাকফারলনের সেই কাঠ গ্লাসের পানপাত্রের সেট আর একটা গ্র্যান্ডফাদার ক্লক হলঘরে দিব্যি সাজিয়ে রাখা। এই দুটো জিনিস কিনেছিল দুজন আলাদা খদ্দের। খুশি হবেন কি না দুঃখিত হবেন তা বুঝতে পারলেন না মদনবাবু, কিন্তু অনেক ভেবেচিন্তে শেষে খুশি খুশিই লাগছিল তার। আবার রাত হলো। মদনবাবু খেয়ে দিয়ে শয্যা নিলেন, তবে ঘুম হলো না। এপাশ ওপাশ করতে করতে একটু তন্দা মতো এলো। হঠাৎ হল ঘরে আগের রাতের মতো শব্দ শুনে তড়াক করে উঠে পড়লেন। হল ঘরে গিয়ে ঢুকে টর্চটা জ্বালাতে চেষ্টা করলেন। কে? তা দিয়ে আপনার কি দরকার? যান না, ঘরে গিয়ে শুয়ে পড়ুন, আমাদের কাজ করতে দিন। মদনবাবু একটু কাঁপা গলায় বললেন, তোমরা কারা বাবারা? সে কথা শুনলে আপনি ভয় পাবেন। তা আমি একটু ভীতু বটে, কিন্তু বাবারা এসব কি হচ্ছে একটু জানতে পারি? খারাপ তো কিছু হয়নি মশাই, আপনার তো লাভই হচ্ছে। তা হচ্ছে, তবে কিনা চুরির দায় না পড়ি। তোমরা কি চোর? লোকটা এবার রেগে গিয়ে বলল, কাল থেকে চোর চোর করে গলা শুকোচ্ছেন কেন? আমরা ফালতু চোর নই। তবে আমরা ম্যাকফারলন সাহেবের সব চেলাচামুন্ডা। আমি হলুম গে সর্দার, যাকে আপনি কিনেছেন 21,000 টাকায়। আলমারি? আগে হ্যাঁ, আমরা সব ঠিকই করে রেখেছিলুম। যেই খুশি আমাদের কিনুক না কেন, আমরা শেষ অবধি সবাই মিলেমিশেই থাকব। তাই কি? তাই সবাই জোট বাঁধছি, তাতে আখেরে আপনারই লাভ। মদনবাবু বেশ খুশিই হলেন, তবু মুখে একটু দুশ্চিন্তা প্রকাশ করে বললেন, কিন্তু বাবারা দেখো যেন চুরির দায় না পড়ি। মেলা ফ্যাচ ফ্যাচ না করে যান, নাকে তেল দিয়ে শুয়ে থাকুন, কাজ করতে দিন। মদনবাবু তাই করলেন। শুয়ে খুব ফিচিক ফিচিক হাসতে লাগলেন। হলঘরটা ভরে যাবে। দোতলা তিনতলায় যা ফাঁকা আছে তাও আর ফাঁকা থাকবে না। এবার 4 তলাটা না তুললেই নয়। নমস্কার। এতক্ষণ শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি ছোট ভৌতিক গল্প, পুরনো জিনিস। এরকম আরও অনেক গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখুন গল্পের আসরে অনন্যা চ্যানেলটি। খুব শিগগিরই আসছি আরও নতুন নতুন গল্প নিয়ে। ততক্ষণ ভালো থাকুন ও ভালো রাখুন। নমস্কার।